শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দেশের সমন্বয়ের অভাব এবং সংস্কারের প্রতি অনীহার কারণে অনেক সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানের একটি হোটেলে পিআরআই আয়োজিত নির্বাচিত সরকারের সামষ্টিক অর্থনৈতিক সংস্কারের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, কিছু মানুষ বর্তমান অবস্থা বজায় রাখতে চায়, অথচ অনেক উদ্যমী বিশেষ করে তরুণরা পরিবর্তন চায়, তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, বৈদেশিক ঋণের চাপ বাড়ায় ঋণ ব্যবস্থাপনা ও কর সংস্কার জরুরি। পাশাপাশি এলডিসি উত্তর বাস্তবতায় রপ্তানি বৈচিত্র্য ও টেকসই বিনিয়োগে গুরুত্ব দিতে হবে। এছাড়াও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা বাড়লেও কর্মসংস্থান বাড়েনি, ফলে এই প্রবৃদ্ধি সাধারণ মানুষের জন্য কার্যকর হয়ে উঠছে না। গ্রাজুয়েশনের ব্যাপার আমরা কিছু বলছি না, গ্রাজুয়েশন প্রাইভেট সেক্টর করবে না, আমরা ওদের করবো। But definitely there are some tasks to be done. There are some challenges. And one thing I must tell you, please, don't blame the government or policymakers. মূল্যস্ফীতি এখনও কাঙ্ক্ষিত মাত্রায় না আসায় নীতি সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি 7% না নামা পর্যন্ত এই সংকোচনমূলক অবস্থায় বজায় রাখা হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এস মনসুর। 2024 সালের অক্টোবর থেকে নীতি সুধার 10% অপরিবর্তিত রয়েছে। প্রতি 6 মাস অন্তর আগাম মুদ্রানীতির ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যেখানে মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে মুদ্রা সরবরাহ কেমন হবে তার ধারণা দেয়া হয়। দেশে এখনও উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের গভীর সংকট ও বৈদেশিক মুদ্রা বাজারের দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণে এবারও কঠোর মুদ্রানীতির পথে হাঁটল কেন্দ্রীয় ব্যাংক। সোমবার 2025-26 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় তিনি বলেন, মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় না আসায় অপরিবর্তিত রাখা হয়েছে। আমাদের যে গাইডলাইন আমরা মনিটারি পলিসি কমিটি থেকে আমরা পেয়েছি যে আমরা একটা পর্যবেক্ষণে রাখবো, কিন্তু এই মুহূর্তে পলিসি রেটটাকে আমরা কমাবো না, আমরা এটাকে 10% রাখবো। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়ে ধরা হয়েছে। জুন নাগাদ এই প্রাক্কলন ধরা হয়েছে 8.5%, যা আগের মুদ্রানীতিতে ছিল 8%। অন্যদিকে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 21.60%। এছাড়া বাজারে মুদ্রা সরবরাহ বা ব্রড মানি বৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে 11.5%। আমরা চেষ্টা করছি ব্যাংকগুলোকে সাথে ওই এ সময় আহসান এস মনসুর বলেন, গভর্নর হিসেবে এই সরকারের আমলে পূর্ণ পেশাদার স্বাধীনতা ভোগ করেছেন তিনি, তবে কিছু আইন সংশোধন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। এই আলোচনাটা আমরা আমাদেরকে সরকারের সাথে করতে হবে তখন, এবং আমরা চাইবো যে সরকার যদি রাজস্ব বৃদ্ধির মাধ্যমে এটাকে মিটিগেট করে অ্যাটলিস্ট আংশিকভাবে, তাহলে চাপটা। দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2024 সালের আগস্টের পর 3 দফায় নীতি সুধার বাড়িয়ে 10% করা হয়। গত নভেম্বরে মূল্যস্ফীতি 11.38% উঠলেও পরে তা কিছুটা কমে জানুয়ারিতে হয় 8.58%। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি করেছে। সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে উভয় দেশের রপ্তানিকারকরা একে অপরের বাজারে অভূতপূর্ব প্রবেশাধিকার পাবে। এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র বাণিজ্য ভবিষ্যৎ কেমন হতে পারে। এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য অনলাইনে যুক্ত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের অতিরিক্ত গবেষণা পরিচালক জনাব তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে এই বিষয়টি নিয়ে আসতে চাই যে আপনি জানেন যে গতকালকে 9 তারিখে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে, এটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। আমি আমার ধারণা যে এটা তো একটা অনেক প্রতীক্ষিত একটা চুক্তি ছিল। কারণ হলো যে আপনারা জানেন যে গত 1 বছরে
ট্রাম্পের যে ঘোষিত নীতি, সেই ঘোষিত নীতির ফলে যে আমাদের সমগ্র বিশ্বে কিন্তু বাণিজ্য পরিস্থিতি ভেতরে একটা বড় ধরনের পরিবর্তন এসছে, এবং সেইটা নিয়ে এক ধরনের প্রতিযোগিতাও আছে যে যুক্তরাষ্ট্রের বাজারে এখন শুল্ক ব্যবস্থা কার জন্য কত পার্সেন্ট হচ্ছে। যেটা বড় খুব সাম্প্রতিক ডেভেলপমেন্ট ছিল সেটা হলো ভারত একটা বড় ধরনের আপনার হ্রাস করতে পেরেছে। তারা 18% নামিয়ে এনেছে 35% থেকে। ভারতের প্রসঙ্গটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ ভারত আমাদের অন্যতম একটি প্রতিদ্বন্দ্বীকারী রপ্তানিকারক, বিশেষ করে পোশাক খাতের জন্য। তো সেই অর্থে আমাদের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছিল যে আমাদের যেটা 20% ছিল শুল্ক, সেই 20% শুল্কটা আমাদের কোন কোন নীতি নির্ধারক বলেছেন যে 5% পর্যন্ত কমানো হতে পারে। তো সেখানে খুব বেশি বড় পরিবর্তন আসে না, এটা 1% কমিয়ে এটা 19% এসেছে। সেটা একটা। দ্বিতীয় যেটা আছে যে যেটা অ্যান্টিসিপেট করা হচ্ছিল যে আমাদের যদি আমরা তুলা আমদানি করতে পারি যুক্তরাষ্ট্রের থেকে, তাহলে আমাদের পোশাকের উপরে শুল্কমুক্ত সুবিধা আছে। তো সেইটা একটা আবার ইতিবাচক আমাদের জন্য বিষয়। এখন সেইখানে একটা বড় যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ থাকবে সেটা হলো যে তুলা পর্যায় থেকে কাপড় রপ্তানি পর্যন্ত, কারণ আমরা মূলত কাপড় রপ্তানি করে থাকি যেটা একদম তৈরি পোশাক। সেই সুতা, তুলা থেকে সুতা, সুতা থেকে ফ্যাব্রিক থেকে আমাদের রেডিমেড গার্মেন্টস, এই যে জার্নিটা, এই জার্নিটার ভেতরে আমাকে একটা ট্র্যাকিং রাখতে হবে, এবং এইটার ভেতরে আমার যে ভ্যালু চেইন আছে আমরা বলি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আমাদের আসলে তৈরি করতে হবে, এবং সেইটা যদি আমি তৈরি করতে পারি তাহলে আমরা শুল্কমুক্ত সুবিধা পাবো। আমরা যেটা এখনো নিশ্চিত না সেটা হলো যে কতখানি আমাদের যে এখন যুক্তরাষ্ট্রের মানে আমাদের এক্সপোর্ট আছে তার কত অংশ এই সুবিধাটা কাজে লাগাতে পারবে। সেইটা সামনের দিনে দেখতে হবে যে আমাদের এটা আমরা আসলে কতখানি এই সুবিধাটা নিতে পারবো। কিন্তু সেটার ক্ষেত্রে আমার যেই ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি রিলেশনশিপের একটা জায়গা রয়েছে, সেইটাও আমাদের নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমার স্পিনিং থেকে শুরু করে, আমার টেক্সটাইল থেকে শুরু করে, আমার যে গার্মেন্টস পর্যন্ত যে ভ্যালু চেইনের ভেতরে যারা উপস্থিত আছেন তাদের চেইনটাকেও আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে প্রাইস গুলো, প্রফিট গুলো এবং এটার যে সময়েরটা একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। কারণ আপনি যখন অর্ডার পাবেন সেখান থেকে তার আগে থেকে শুরু করতে হবে যে আপনার আমদানি করে এটাকে তৈরি করা। কারণ নর্মালি আমরা তুলা আনি যুক্তরাষ্ট্রের থেকে, কিন্তু সেটা কম অন্য দেশ থেকে আনি। প্রাইস কম্পিটিটিভনেস এটা এনশিওর কিভাবে করবে যে এটা যুক্তরাষ্ট্রের জন্য যাবে, সেই প্রসেসের আন্ডারস্ট্যান্ডিংটা আমি মনে করি যে আমাদের দেশের ভিতরে শুরু হয়ে যাওয়া উচিত ছিল আগেই। যদি এটা পুরোপুরি কার্যকর ভাবে না আসে, আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে আমাদের নীতি নির্ধারকদের এই পথটা পরিষ্কারভাবে আলোচনা করতে হবে। জনাব তৌফিক, ব্যবসায়ীদের একটা প্রত্যাশা ছিল যে এই বাণিজ্য চুক্তি হলে আসলে যে শুল্ক হার আছে সেটি অনেকটা কমে আসবে, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রা কিন্তু সেটি হয়নি। এটি 19% নির্ধারণ হচ্ছে। সেক্ষেত্রে আসলে আবার বলা হচ্ছে যে কোনো কোনো পণ্য রপ্তানির ক্ষেত্রে তারা হচ্ছে শুল্কমুক্ত সুবিধা দেবে, তবে সেক্ষেত্রে তুলা এবং কৃত্রিম ফাইবার মানে ব্যবহার, মানে যুক্তরাষ্ট্রের পণ্য ব্যবহারের ক্ষেত্রে একটি মানে কোটা রাখা হয়েছে, এই বিষয়ে যদি বলতেন। সেটাই আমি ব্যাখ্যা করলাম যে আপনাকে যদি এটা করতে হয় তাহলে আপনার যেই ভ্যালু চেইনটা আছে এইটার ভেতরে আপনার একটা সত্যতার যাচাই করবার মতো ব্যবস্থা আপনার থাকতে হবে, যেন তথ্যগুলো থাকে। সেই ভেরিফিকেশন একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমাকে এখন এস্টাবলিশ করতে হবে। সেক্ষেত্রে অনেক আমাদের যারা বায়ার আছেন তারাও হয়তো কিছুটা টেকনিক্যাল সাপোর্ট আমাদেরকে দিবেন। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট হলো যে আমার এই যে প্রসেস স্টেপ গুলো আছে, আমরা তুলা থেকে যে আমার সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, সেই কাপড় থেকে আমার তৈরি পোশাক হয়, এই প্রসেসের ভেতরে আমার ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি রিলেশনশিপটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখানে আমার যখন তৈরি পোশাকের অর্ডার গুলো আসছে তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জায়গার ভিতরে টাইমিং এবং আমাদের ক্যাপাসিটিটা কিরকম আছে সেই বিষয়ে সামনের দিনে হয়তো ইউএস এর যারা বায়ার আছেন তারা মনোযোগী হবেন। আমাদের দায়িত্ব হবে ন্যাশনালি আমরা এই যে সম্পর্কিত অ্যাসোসিয়েশন গুলো আছে
তাদেরকে সাথে নিয়ে আমরা যেন একটা প্ল্যান দিতে পারি, দিস ইজ হাউ উই আর গোয়িং টু প্রিপেয়ার অ্যাজ এ কান্ট্রি, এবং অ্যাসোসিয়েশন গুলো, আমাদের তৈরি পোশাক খাতের ভেতরে অ্যাসোসিয়েশন গুলো অনেক বেশি প্রফেশনাল এবং প্রিপেয়ার, সুতরাং তাদের এই ব্যাপারে একটা প্রস্তুতি তারা নেবেন। এই ব্যাপারে সরকারের আসলে ফ্যাসিলিটেট করাটাও আমি মনে করি যে গুরুত্বপূর্ণ, তারাও তাহলে সেটাকে অ্যাজ এ কান্ট্রি এটাকে প্লেস করতে পারবে। এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আপনি জানেন যে গতকালকে মুদ্রানীতি ঘোষণা হয়েছে এবং সেখানে আসলে নীতি সুধার অপরিবর্তিত রেখেই এই মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। যদি আপনি এটির মূল্যায়ন করতেন যে আসলে এটি কেমন হলো, অনেকদিন ধরেই আসলে নীতি সুধার পরিবর্তন হচ্ছে না। দেখুন, যেটা গভর্নর সাহেব বলেছেন সেটা হলো যে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি ইনফ্লেশনকে কমানোর জন্য যে মুদ্রানীতির ব্যবহারটা, এই জায়গাটাকে উনি একেবারে আমরা যেটাকে বলি অ্যাঙ্কর করা, ওটাকেই উনি মূল ভিত্তি ধরে উনি এগিয়েছেন। সুতরাং ওনার যে টার্গেট 7% না নামা পর্যন্ত এটা অব্যাহতভাবে এই নীতি সুদের হার 10% রাখা হবে, তাহলে আমি মনে করি যে এই জুন মাসেও বা জুলাই মাসে ওনারা যখন এটাকে রিভিউ করবে তখনও এটা 7% নামার আমি কোনো সুযোগ দেখি না। যেটা আমি মনে করিয়ে দিতে চাই সেটা হলো যদি আইএমএফ এর শর্ত আমি দেখি, আইএমএফ ও একই রকম পলিসিও এটাকে ফলো করতে বলেছে। আইএমএফ এর রিপোর্টটা জানুয়ারি মাসে এসেছিল, আপনারা সেইটাকে যদি দেখেন তাহলে দেখবেন যে তারা একই ধরনের সুপারিশই করেছে। যেটা তাদের প্রজেকশনে ওনারা বলছেন, আমি কিছুটা একমত। হয়তো যদি অব্যাহতভাবে মূল্যস্ফীতি কমে তাহলে এখন যে পর্যায়ে আছে এখানে 7% নামতে হয়তো বা আগামী অর্থ বছর অর্থাৎ 2027 সালের জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং এইখানেই হলো একটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে এখন আমরা বিনিয়োগকারীরা যারা আছেন তারা বলছেন যে এইটার কারণে তো আমাদের বিনিয়োগের সুদের হার অনেক উচ্চ জায়গায় চলে গেছে এবং সেইটার কারণে তাদের কস্ট অফ ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই। তো সেই কস্ট অফ ইনভেস্টমেন্টকে কমানোর ব্যাপারে একটা আগ্রহ আছে, সেইটার ব্যাপারে যারা নির্বাচন করছেন তারাও এই ব্যাপারে তাদের মতামত দিয়েছেন, তাদের একটা আগ্রহ থাকবে নির্বাচনের পরে। এখন কেন্দ্রীয় ব্যাংক সেই অর্থে তখন যে সরকারের সাথে কিভাবে এটা সমন্বয় করবেন, কারণ আমরা দীর্ঘদিন ধরে আরো একটা যে বিষয়গুলি সেটা হলো কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা এবং সরকারের নীতি, এটার ভিতরে সমন্বয় থাকা এবং স্বাধীনভাবে যেন কেন্দ্রীয় ব্যাংক এটা কাজ করতে পারে। সুতরাং সরকার হয়তো চাইবেন এটাকে সুদের হারটা কমিয়ে আনতে, কেন্দ্রীয় ব্যাংক যদি তার নীতি অব্যাহত রাখে তাহলে এটাকে হয়তো উচ্চ পর্যায়ে আগামী 1-1.5 বছর থাকবে। তো সেই জায়গাটায় সামনের দিনে আমাদের দেখবার দরকার আছে যে নীতি সমন্বয়টা কিভাবে হবে এবং আমরা দেশ হিসেবে, জাতি হিসেবে অর্থনীতির যে কঠিন সময় পার করছি সেখানে আমরা সমাধানটা কোথায় খুঁজে পাবো। যেটা আমার দিক থেকে বলার সেটা হলো যে একটা রিঅ্যাসেসমেন্ট আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে এটা কতখানি কার্যকর হচ্ছে বলে আপনি মনে করছে কেন্দ্রীয় ব্যাংক, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ এট দিস মোমেন্ট বিনিয়োগের ডিমান্ড কম আছে, ফলে উচ্চ পর্যায়ে থাকলেও এটা হয়তো আপনি মনে বলতে পারে যে এটা ম্যাটার করে না। আপনারা দেখবেন প্রাইভেট সেক্টর ক্রেডিট ওনার 6% মতন গ্রোথ হয়েছে, কিন্তু মুদ্রানীতিতে আমরা দেখলাম যে উনি 8.5% প্রবৃদ্ধির কথা বলছেন। আই ডোন্ট থিঙ্ক যে এটা হবে, এটা অতখানি পিক করবে কিনা বাই দ্যাট টাইম আই এম নট শিওর। আমি একটু স্কেপটিক্যাল আছি এই ব্যাপারে, কিন্তু কাছাকাছি হয়তো যাবে যদি নির্বাচনের পরে এটা কিছুটা পিক আপ করে। কিন্তু যদি ইনভেস্টমেন্ট ডিমান্ড তারপরে পিক করতে থাকে আফটার মে জুনের পর থেকে, যদি আমাদের রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নীতির ক্ষেত্রে যে আমরা স্ট্যাবিলিটি চাই সেগুলো আসে, তাহলে তখন একটা রিকনসিডারের প্রশ্ন আমার মনে হয় জুলাই মাসে আসবে। যদিও তখনও উনি যেই অ্যাঙ্করটা বলছেন মূল্যস্ফীতির সাথে আসতে হবে সেটা হয়তো আসবে না। জনাব তৌফিক, আরেকটি বিষয় আপনি জানেন যে মানে বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াতে ব্যবসায়ীরা এই যে সুদ হার কমানোর দাবি জানিয়ে আসছেন, অনেক দিন ধরে এই দাবিটা করে আসছেন এবং সম্প্রতি পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ একটা অনুষ্ঠানে বলছেন যে নীতি সুধার না কমানোর মানে তিনি আসলে সুধার না কমানোর সমালোচনা করেছেন একটা অনুষ্ঠানে। এবং এই যে এই বিষয়টি আছে, একই সাথে আমরা দেখেছি যে অর্থ উপদেষ্টাও নীতি সুধার কমানোর পক্ষে তার একটা অবস্থান জানিয়েছেন। যদি সব মিলে একটু বলতেন যে আসলে এটি কি কমানোর সুযোগ ছিল গভর্নরের কাছে?
না, আমি যেটা বললাম যে এখন হয়তো দেখেন, এইটাই বললাম যে সরকার যারা থাকবেন অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে, আর যারা কেন্দ্রীয় ব্যাংকে আছেন, কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে কাজ করলে দুজনের যেই পলিসি অবজেক্টিভ এটা ডিফারেন্ট হবে। কারণ সরকারে যারা থাকবেন তারা প্রবৃদ্ধি, কর্মসংস্থানকেও গুরুত্ব দিবেন মূল্যস্ফীতির পাশাপাশি। যিনি কেন্দ্রীয় ব্যাংকে থাকবেন ট্র্যাডিশনালি তিনি হয়তো মূল্যস্ফীতির দিকে প্রধানত ঝুঁকে থাকবেন, এবং তারা হয়তো কর্মসংস্থানের বিষয়টি কিন্তু অনেক কেন্দ্রীয় ব্যাংকের জন্য অ্যাঙ্কর ভ্যারিয়েবল আমরা বলি টেকনিক্যালি, যে নট অনলি ইনফ্লেশন বাট ওইটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু এটা অনেক ক্ষেত্রে অনেক কেন্দ্রীয় ব্যাংক হয়তো এটাকে পেছনে রাখেন, স্ট্যাবিলিটিটা আগে আনতে চান। আমি যেটা বলবো সেটা হলো যে দুটো জিনিস আপনাদেরকে বলি। একটা হলো যে নিঃসন্দেহে এই বিষয়টি একটা যখন নির্বাচিত সরকার আসবে আরো বড় পরিসরে আলোচনা হবে। আমি যেটা বলছিলাম যে আমার অনেক আলোচনা আপনার এখন হয়তো হচ্ছে না, কারণ হলো যে ব্যক্তিগত খাতের বিনিয়োগে অতখানি হয়তো চাহিদা এখনো তৈরি হচ্ছে না, নতুন সরকারের জন্য অপেক্ষা করছেন, এটা আমরা শুনছি। কিন্তু নতুন সরকার আসলেই চাহিদাটা বাড়বে, তখন এই বিষয়টা আরো বড় পরিসরে আমার ধারণা যে সরকারের কাছ থেকে একটা পুশ আসবে। কিন্তু একই সাথে আমি এইটাও বলতে চাই যে কর্মসংস্থান পরিস্থিতি, আমি শুনলাম যে অর্থ উপদেষ্টা বলেছেন যে কর্মসংস্থানের পরিস্থিতি ভালো হয় নাই। এর আগে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন যে কর্মসংস্থান কমে গেছে। কিন্তু দুঃখজনক হলো 2024 সালের পর তো কর্মসংস্থানের পরিস্থিতি মানে বিশ্লেষণ করার জন্য ওনারা তথ্যই সংগ্রহ করেন নাই। যেই মানে শ্রম জরিপ আমাদের হয় সেটার জন্য তো মাননীয় পরিকল্পনা উপদেষ্টা তো কোনো অর্থ বরাদ্দ করলেন না কর্মসংস্থান পরিস্থিতি বোঝার জন্য। নতুন সরকার সত্যিকার অর্থে কি পরিস্থিতিতে নীতি সিদ্ধান্ত নিবেন বা এটা কেন্দ্রীয় ব্যাংকের জন্য কতখানি গ্রহণযোগ্যভাবে কর্মসংস্থানের বিষয়টি আসবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সেই পথ তো মাননীয় পরিকল্পনা উপদেষ্টা রুদ্ধ করে দিয়েছেন, এবং এখনো পর্যন্ত 2026 সালেও এটা সংগ্রহের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা শুনি নাই। সুতরাং সেই দিকটা তো একটা বড় বিবেচনার জায়গা। আমি মনে করি যে নতুন সরকার আসবেন, তারা এই সিদ্ধান্তটা দ্রুততর সময়ের ভিতরে ওনাদেরকে নিতে হবে যে সত্যিকার অর্থে অর্থনৈতিক পরিস্থিতি কেমন। জনাব তৌফিক, আরেকটি বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে গতকালকে এই মুদ্রানীতি ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ডিসিসিআই মানে ব্যবসায়ী সংগঠন ডিসিসিআই তাদের একটি প্রতিক্রিয়া জানিয়েছে, যেখানে তারা বলছে যে দীর্ঘ সময় ধরে কঠোর মুদ্রানীতির প্রয়োগ সত্ত্বেও মূল্যস্ফীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে আসেনি, বরং প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে। এর ফলে উৎপাদনমুখী অর্থনৈতিক কার্যক্রম ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এই যে ডিসিসিআর এই প্রতিক্রিয়ার সাথে যদি আপনি বলতেন যে এটি আসলে তাদের প্রতিক্রিয়া সঠিক কিনা। অনেস্টলি হলো যে আমি মনে করি যে এটার কোনো প্রপার অ্যাসেসমেন্ট মুদ্রানীতিতে দেওয়া হয়, যে আসলে যেই নীতি নেওয়া হচ্ছে এটা কার্যকর হচ্ছে কিনা, এটার কোন টেকনিক্যাল অ্যাসেসমেন্টের ব্যাপারে স্পষ্টভাবে বলা হয় নাই। কিছুটা কমেছে, এটার ক্ষেত্রে মুদ্রানীতি কতখানি কার্যকর ছিল সেই ব্যাপারে ওনারা কোনো কমেন্ট সেই অর্থে করেন নাই। ওনারা যেটা বলছেন যে কমে আসলে আমি এইটাকে মানে কমাবো, অর্থাৎ আমার এই লেভেলে না আসা পর্যন্ত আমরা এটাকে উচ্চ হারে রাখবো। এখন ওটা যে কার্যকর ভাবে আছে কিনা, নাকি এটা অন্যান্য মেকানিজমের সাথে হবে সেইটাকে উপরে উনি বসে আছেন কিনা সেটা আমি জানি না। হোয়াট ইজ ইম্পর্টেন্ট, দেখেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পূর্ণ দায়িত্ব তো আর আবার কেন্দ্রীয় ব্যাংকের না। এখন ওনারা বলেছেন যে দেয়ার আর আদার চ্যালেঞ্জেস, যেটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর হয় নাই, যেমন সরকারের অন্যান্য যেই এজেন্সি গুলো আছে তাদেরকে কার্যকর ভাবে এটাকে কাজ করতে হবে। আমি আইএমএফ এর যে রিপোর্ট দিয়েছে, কারণ অনেক ক্ষেত্রে আইএমএফ এর একটা প্রভাব আছে এখন নীতি নির্ধারণে, এটা অস্বীকার করার সুযোগ নাই। তো সেই আইএমএফ এর রিপোর্টে খুব যে স্ট্রংলি এটাকে কোরিলেট করতে পেরেছে যে কতখানি কার্যকর হয়েছে তা আমি দেখি নাই। তো সুতরাং যারা এরপরে সরকারে আসবেন তারা নিঃসন্দেহেই কেন্দ্রীয় ব্যাংকের সাথে একটা সমন্বয় করতে চাবেন যে এই জায়গায় কোথায় আমরা ভারসাম্য আনতে চাইব। আমি মনে করি যে কর্মসংস্থানের বিষয়টি এবং আমাদের যেই প্রবৃদ্ধির বিষয়টি, বিনিয়োগের যখন চাহিদা আসবে তখন কেন্দ্রীয় ব্যাংকে একটা পুনর্বিবেচনার সুযোগ করতে হবে, এবং সেক্ষেত্রে নীতি সুদের হার উচ্চ পর্যায়ে রাখা ছাড়া আর কোনো বিকল্প পথ ওনাদের আছে কিনা, যেটা আমাদের তখনকার বিনিয়োগের যে অ্যাসপিরেশন আছে, পার্টিকুলারলি গিভেন দ্য টার্বুলেন্ট টাইম এখন
গ্লোবাল ইকোনমিতে আছে, সেইটা আমার মনে হয় যে পুনর্বিবেচনার দাবি রাখে এখন। জি, জনাব তৌফিক, একেবারে ছোট্ট করে আরেকটি মন্তব্য আপনার কাছে জানতে চাই। আপনি জানেন যে কদিন পরেই রমজান শুরু হবে। এই রমজানকে সামনে রেখে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ রাখা বা পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখার জন্য কি করণীয়, যদিও এরপরে আসলে নতুন সরকার চলে আসবে, আপনি যদি কিছু সংক্ষেপে ব্যাখ্যা করতেন। এইটা দুর্ভাগ্যজনক, একটা নতুন সরকারের যারা দায়িত্ব নেবেন তাদের জন্য যে আসার সাথে সাথে আমাদের যে বার্ষিক একটা চাপের সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকে সেটা তৈরি হবে, বাট এটার প্রস্তুতি সময়টা কিন্তু মানে নতুন সরকারের হবে না, বরং পুরনো সরকারেরই আমদানি রপ্তানির ভেতরে যেটা আমাদের চাহিদা যোগানের সমন্বয়টা, এটার দায়িত্ব ওনারাই নিয়েছেন। সেটার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আমরা শুনেছি। যেটা গুরুত্বপূর্ণ হবে নতুন সরকারের জন্য সেটা হলো যে তারা বাজারে যে আমরা যে সুশাসনের অভাবের অভিযোগ প্রায়ই শুনি, সত্যতা প্রায়ই পাই, সেইটা কতখানি ট্যাকেল করতে পারবেন, এবং এটা তাদের প্রথম আমি বলবো যে অ্যাসিড টেস্ট হবে, যে তারা আসলে এইটাকে পার করতে পারেন কিনা, এবং সার্বিকভাবে হয়তো সেইটা তাদের যে পুরো দায়িত্বপূর্ণ সময়টা থাকবে সেইখানে তারা কতখানি জোরালো ভাবে সুশাসনের জায়গাটাকে সামনে নিয়ে আসতে পারছেন, সেইটার প্রথম পরীক্ষা। এবং অনেক ক্ষেত্রে আমরা বলি যে মর্নিং শোজ দ্য ডে, সেইভাবেও কিন্তু অনেকে এটা দেখবেন। প্রথম সরকার সেই প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমরা আশা করি। আলোচনা শেষ করতে হচ্ছে। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। শেয়ার বাজারের সবশেষ তথ্য জানাতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রধান যে তিনটি সূচক রয়েছে, তিনটি সূচকে ঊর্ধ্বমুখী লেনদেন অবস্থায় রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি এই মুহূর্তে ৭৮ পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে ৫,৩৯০ পয়েন্টে। ডিএসইএস ইন্ডেক্স সরিয়া সূচক যেটি, সেটি ১৬ পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে ১,০৯৪ পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স ২২ পয়েন্ট বেড়ে ২,০৫৪ পয়েন্টে অবস্থান করছে। ৫৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। ৩৬০টি কোম্পানির দাম শেয়ারের দর বেড়েছে, ৪৭টি কোম্পানির শেয়ারের দর কমেছে, অপরিবর্তিত আছে ৩৭টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, একই সাথে জানাতে চাই স্বর্ণ এবং রূপা বাজারের আপডেট এবং মুদ্রা বাজারের আপডেট। প্রথমে আমরা মুদ্রা বাজার আপডেটটি দেখে নিতে চাই। মুদ্রার বিনিময় মূল্য যদি আমরা দেখি, মার্কিন ডলার ১২২ টাকায় ক্রয়ে বিক্রি হচ্ছে ১২৩ টাকায়, ইউরো ১৩৮ টাকায় ক্রয়ে বিক্রি হচ্ছে ১৪৩ টাকায়, পাউন্ড ১৫৯ টাকায় ক্রয়ে বিক্রি হচ্ছে ১৬৬ টাকায়, চীনা ইউয়ান ১৬ টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে ১৮ টাকায়, সৌদি রিয়াল ৩২ টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে ৩৩ টাকা ২০ পয়সায়, ভারতীয় রুপি ১ টাকা ২৫ পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে ১ টাকা ৪৫ পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে স্বর্ণের দাম ওঠানামা করছে। আজকে স্বর্ণের বাজার একটু বেশি দেখা যাচ্ছে। ২২ ক্যারেটের স্বর্ণ যেটি, সেটির দাম প্রতি ভরির দাম রয়েছে ২,৬১,০৪০ টাকা। ২১ ক্যারেটের দাম আছে ২,৪৯,১৪৩ টাকায়। ১৮ ক্যারেটের দাম আছে ২,১৩,৫৬৭ টাকা, এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আজকের বাজারে দেখা যাচ্ছে ১,৭৪,৭৮৫ টাকা। জানাবো রূপার দাম। রূপার দামেও মোটামুটি বাড়তির দিকেই রয়েছে। ২২ ক্যারেটের রূপা যেটি, সেটি প্রতি ভরির দাম আছে আজকের বাজারে ৬,৩৫৬ টাকা। ২১ ক্যারেটের দাম আছে ৬,০৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৫,১৯০ টাকা, এবং সনাতন প্রতি ভরি রূপার দাম ৪,০২৪ টাকা। আসন্ন রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল আছে ও নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছে এফবিসিসিআই। তবে জাতীয় নির্বাচন সামনে রেখে অসাধু চক্রের কার্যকলাপ বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে বাজার পর্যবেক্ষকদের। তাই বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। প্রতি বছর রমজান আসতেই হুট করে বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে চিনি, তেল, খেজুর সহ নানান ইফতার সামগ্রীর দাম পৌঁছায় দ্বিগুণে। অজুহাত দেখানো হয় অপর্যাপ্ত সরবরাহের। তবে গত বছরের একই সময়ের তুলনায় এবছর নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়েছে। এই কারণেই পণ্য সরবরাহ স্বাভাবিক এবং বাজার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে এফবিসিসিআই। বিভিন্ন নিত্য পণ্য এবং খাদ্য পণ্যের যে সরবরাহ বাজারে থাকা দরকার, সেটি পর্যাপ্ত আছে। একটা শৃঙ্খলার মধ্য দিয়ে বাজার ব্যবস্থাপনাটাকে বজায় রাখা, যাতে অস্বাভাবিক কোনো কারণে দ্রব্যমূল্যের কোনো ঊর্ধ্বগতি না হয়।
এদিকে ব্যবসায়ী নেতারা বলেন, কঠোর নজরদারি থাকলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটবে না এবং ভোক্তারা রমজানে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। চাহিদা যখন হঠাৎ করে বেড়ে যায়, তখন সরবরাহ যদি সেভাবে না থাকে, দামের একটু হেরফের হয়ে যায়। মিল মালিকরা যদি এই অপরিশোধিত চিনি এনে যদি পরিশোধন করে বাজারে সঠিক সময়ে সঠিক পরিমাণ না ছাড়তে পারে, তাহলে আমরা বাজারকে নিশ্চয়তা দিতে পারি না। তবে বাজার পর্যবেক্ষকদের দাবি, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রশাসনিক তদারকি দুর্বল হলে বাজারে অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। ক্রয় ক্ষমতা অনেক বেড়ে গেছে, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেশি হয়। এই কারণে আমরা আমাদের সাপ্লাই চেইনটা যদি আমরা ঠিক করতে পারি, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি মূল্য স্থিতিশীল এবং সরবরাহ প্রস্তুতি ক্ষেত্রেও তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। অন্যদিকে বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছে এফবিসিসিআই। সকলেই আমরা দায়িত্বশীল আচরণ করব। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।